নমস্কার, আমি অনুপ, আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। অপরাধ ডায়েরির পাতা থেকে আপনাদের শোনাব বিভিন্ন ধরনের সত্যি অপরাধের ঘটনা। অপরাধ ডায়েরির পাতা থেকে আজ আপনাদের শোনাব কেরালার এক গ্রাম কুড়াথাইয়ে ঘটে যাওয়া একই পরিবারের বেশ কয়েকজনের হত্যার ঘটনা। পরিবারেরই এক সদস্য ভালো মানুষের মুখোশের আড়ালে থেকে সেই পরিবারেরই 6 জন মানুষকে বিভিন্ন সময়ে একে একে হত্যা করে। কিভাবে এই হত্যাগুলো হয়েছিল, কেনই বা হত্যা করা হয়েছিল, সম্পূর্ণ ঘটনাটা আপনাদের শোনাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও সত্য ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর একটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। বরং সাবস্ক্রাইব করলে একটা সুবিধা আছে, কিন্তু আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। তো চলুন এবার যাওয়া যাক আজকের ঘটনাটায়। দক্ষিণ ভারতে কেরালা রাজ্যের কোঝিকোড জেলার অন্তর্গত কুড়াথাই গ্রামে এক সম্ভ্রান্ত পরিবার বসবাস করত। এই পরিবারটি গ্রামের গরিব মানুষদের বিপদে সবসময় পাশে দাঁড়াতো। তাই গ্রামবাসীরা এই পরিবারটিকে খুব মানত, রেসপেক্ট করত। এই পরিবারের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন এই পরিবারেরই কর্তা টম থমাস। টম থমাসের পরিবারের 6 সদস্যের বিভিন্ন সময় মৃত্যু হয়, কিন্তু অবিশ্বাস্য ব্যাপারটা হলো তারা প্রত্যেকেই মৃত্যুর কিছুক্ষণ আগে পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিল। হঠাৎ করেই এদের প্রত্যেকের মৃত্যু হয়, এমনকি টম থমাসের মৃত্যুও হঠাৎ করেই হয়। এই টম থমাসের এক পুত্র রোজো থমাস কর্মসূত্রে আমেরিকায় থাকত। বহু বছর পর সে নিজের গ্রামে আসে 2018 সালে। গ্রামে এসে সে জানতে পারে তার পিতা টম থমাস নিজের সমস্ত জমি, বাড়ি, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার পুত্রবধূ জলি আম্মার নামে লিখে দেন। জলি আম্মা সম্পর্কে রোজো থমাসের বৌদি হন। সম্পত্তি লিখে দেওয়ার ব্যাপারটা রোজো থমাসকে ভীষণই অবাক করে, কারণ সাধারণত পিতার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তারই সন্তানদের প্রাপ্য হয়। কিন্তু এক্ষেত্রে টম থমাসের পুত্র সন্তানরা জীবিত থাকা সত্ত্বেও পুত্রবধূর নামে সম্পত্তি ট্রান্সফার করা হয়। এই ব্যাপারটা রোজো থমাসের ঠিক বিশ্বাস হয় না। তাই সে রেজিস্টার ডিপার্টমেন্টে যায় এবং এই সব কাগজপত্র চেক করে। দলিলে যে সিগনেচার ছিল সেটা তার পিতার, কিন্তু সেটা দেখে তার জাল সিগনেচার বলে মনে হয়। তাছাড়া জলি থমাস পরিবারের সদস্যদের বলেছিল সে এনআইটিতে কাজ করে, কিন্তু রোজো থমাস খোঁজ নিয়ে জানতে পারে যে জলি থমাস মোটেও এনআইটিতে চাকরি করে না, বরং একটা বিউটি পার্লার চালায়। রোজ বাড়ি থেকে অফিসে যাচ্ছি বলে বের হয়, কিন্তু সে যায় এই বিউটি পার্লারে। এই সব জানতে পেরে রোজো থমাস সোজা পুলিশ স্টেশন যায় এবং রিপোর্ট লেখায়। সে পুলিশকে সম্পূর্ণ ঘটনাটা তদন্ত করার অনুরোধ করে। রোজো থমাস পুলিশকে আরও জানায় তার পরিবারের সদস্যদের অকাল মৃত্যুর পিছনে কোনো রহস্য থাকতে পারে, কারণ শুধুমাত্র একজন মৃত সদস্যের পোস্টমর্টম করা হয়েছিল, কিন্তু বাকি 5 জনের অকাল মৃত্যুর পর কোনো পোস্টমর্টম বা ময়নাতদন্ত করানো হয়নি। আপনারা দয়া করে সমস্ত ঘটনার তদন্ত করুন। রোজো থমাসের রিপোর্টের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। 5 অক্টোবর 2019 পুলিশ লর্ড মাথা চার্চের পাশে যে কবরস্থান আছে, যেখানে রোজো থমাসের পরিবারের সদস্যদের কবর দেওয়া হয়েছিল, সেখান থেকে মাটি খুঁড়ে পরিবারের মৃত সদস্যদের কফিন তুলে লাশ বের করা হয় এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করার চেষ্টা করা হয়। প্রথমে রোজো থমাসকে জিজ্ঞাসা করা হয় এই 6 জনের মৃত্যু কবে ও কিভাবে হয়েছে। রোজো থমাস জানায় 2002 সালে হঠাৎই তার মা আনাম্মা থমাস অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2-3 দিন পরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর প্রায় 2 মাস আনাম্মা থমাস সম্পূর্ণ সুস্থই ছিলেন। হঠাৎই একদিন 22 আগস্ট 2002 হঠাৎই একদিন আনাম্মা থমাস আবার অসুস্থ হয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে মারা যান।
পরিবারের সদস্যরা ভাবে হার্ট অ্যাটাক হয়েছে, তাই কোনো পোস্টমর্টম করানো হয় না। আপাত দৃষ্টিতে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়। এরপর প্রায় 6 বছর কেটে যায়। 26শে আগস্ট 2008 রোজো থমাসের পিতা টম থমাস হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে অ্যাডমিট করানো হয়। চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়। ডক্টর বলেন টম থমাসের হার্ট অ্যাটাক হয়েছে, ফলে কোনো পোস্টমর্টম করানো হয় না। এরপর আরও কয়েকটা বছর কেটে যায়। রোজো থমাসের দাদা রয় থমাস 19 সেপ্টেম্বর 2011 বাথরুমের মধ্যে মারা যায়। বাথরুম ভিতর থেকে লক করা ছিল। অনেকটা সময় পার হয়ে যাবার পরও যখন রয় থমাস বাথরুম থেকে বের হয় না, পরিবারের সদস্যদের ডাকাডাকিতে সাড়াও দেয় না, তখন পরিবারের অন্যান্যরা বাথরুমের দরজা ভেঙে ফেলে এবং দেখে রয় থমাস বাথরুমের ভিতরে মরে পড়ে আছে। রয় থমাসের মামা ম্যাথিউয়ের সন্দেহ হয় 42 বছর বয়সে কেন হার্ট অ্যাটাক হবে। এই সন্দেহে ম্যাথিউ মামা জোর করে রয় থমাসের মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠায়। পোস্টমর্টম হয়, রিপোর্ট আসে। রিপোর্টে জানা যায় রয় থমাসের মৃত্যু সায়ানাইড খাওয়ার ফলে হয়েছে। পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। রয় থমাসের স্ত্রী জোলি থমাস জানায় তার স্বামী যথেষ্ট পরিমাণে মদ খেত। তার আর্থিক অবস্থাও খারাপ ছিল, সে ডিপ্রেশনে ভুগত। নিজের ভাই আমেরিকায় থাকত এবং প্রতিষ্ঠিত, অথচ তার আর্থিক অবস্থা এত খারাপ এটা সে মেনে নিতে পারত না। তাই হয়তো ডিপ্রেশনে সায়ানাইড খেয়েছে, আত্মহত্যা করেছে। রয় থমাসের মৃত্যুর 3 বছর পর 2014-তে মামা ম্যাথিউয়ের হঠাৎ মৃত্যু হয়। বলা হয় হার্ট অ্যাটাকে মামা মারা গেছেন। কেউ পোস্টমর্টমও করায় না। এর কিছুদিন পর 3 মে 2014 পরিবারের এক খুদে সদস্য 2 বছর বয়সী আলফাইনেরও হঠাৎ মৃত্যু হয়। আলফাইন রোজো থমাসের কাজিন ব্রাদার, সাজুর একমাত্র কন্যা। এরপর 2016-তে সাজুর স্ত্রী সিলিরও হঠাৎ মৃত্যু হয়। একই পরিবারের 6 জন সদস্যের সুস্থ অবস্থায় হঠাৎ মৃত্যু হওয়ায় গ্রামবাসীরা বলতো এই পরিবারটা শাপিত পরিবার, তা না হলে এমনটা কেন হবে। যাই হোক, 2016-তেই রয় থমাসের স্ত্রী অর্থাৎ রোজো থমাসের বৌদির সাথে রোজো থমাসেরই কাজিন ব্রাদার সাজুর বিয়ে হয়, গ্রামবাসীদের সাক্ষী রেখে। পুলিশের কাছে সমস্ত ঘটনাটা স্বাভাবিক নয় বলেই মনে হয় এবং প্রত্যেকটা মৃত্যুর সময় জোলি থমাস স্পটেই উপস্থিত থাকে। তাছাড়া টম থমাসের 2 পুত্র রয় থমাস ও রোজো থমাস জীবিত থাকা সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করে 2008 সালে কেন বড় পুত্রবধূ জোলিকে সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়ে দেবে, পুলিশের সন্দেহ হয়। সন্দেহের বশে তারা জোলি থমাস ও তার দ্বিতীয় স্বামী সাজুকে গ্রেপ্তার করে। 15ই অক্টোবর 2019 কঠোর জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের সামনে জোলি সব সত্যি বলে দেয়। সে বলে 1997-এ রয় থমাসের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় রয় থমাস কিছুই কাজবাজ করত না, বেকার ছিল। তাই তার শ্বশুর শাশুড়ি তাকে এবং তার স্বামীকে হাত খরচের জন্য টাকা দিত। জোলি থমাস শ্বশুর শাশুড়িকে জানিয়েছিল সে আরও লেখাপড়া করে চাকরি করতে চায়। তার শ্বশুর শাশুড়ি তার লেখাপড়ার খরচও চালাতো। পুলিশ যখন জিজ্ঞাসা করে যে তোমার শ্বশুর শাশুড়ি যখন এত ভালো ছিল তাহলে তুমি তাদেরকে মারলে কেন, সে বলে যেহেতু আমার স্বামী বেকার ছিল তাই সামান্য সামান্য প্রয়োজনে শাশুড়ির কাছ থেকে হাত পেতে টাকা চাইতে হতো। পরিবারের সমস্ত কর্তৃত্ব ছিল তার শাশুড়ির আনাম্মা থমাসের হাতে। তাই ক্ষমতার লোভে একদিন জোলি শাশুড়িকে খাবারের সাথে সায়ানাইড মিশিয়ে খেতে দেয়। শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। খাবারে সায়ানাইডের পরিমাণ কম থাকায় সে যাত্রায় আনাম্মা থমাস বেঁচে যান। জোলি কয়েক মাস পর মাটনের সাথে বেশি পরিমাণে সায়ানাইড মিশিয়ে শাশুড়িকে খেতে দেয়। মাটন খেতেই শাশুড়ির মৃত্যু হয়। মৃত্যুর কিছুক্ষণ আগে পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিলেন আনাম্মা। তাই পরিবারের অন্যান্য সদস্যরা ভাবেন হার্ট অ্যাটাক হয়ে আনাম্মা মারা গেছেন। তাই কোনো রকম পোস্টমর্টম করানো হয় না। জোলি একদিন তার শ্বশুর টম থমাসকে বলে আমার স্বামী বেকার,
কোনো কাজ করে না, প্রয়োজনে কিছু চাইলে সে দিতে পারে না। আপনি আমাদের ব্যবসা করার জন্য কিছু টাকা দিন, যাতে আমাদের এই অভাব অনটন সমস্যা দূর হয়। তো শ্বশুরমশাই 2 একর জমি বিক্রি করেন এবং সমস্ত টাকাটাই জলি ও রয়কে দিয়ে দেন এবং বলেন ভবিষ্যতে আর কোনো টাকা পয়সা বা জমি জমা তিনি দেবেন না, এটা দিয়েই তোমরা তোমাদের খরচ চালানোর ব্যবস্থা করো। এরপর টম থমাসের সমস্ত সম্পত্তি হাতানোর জন্য নকল কাগজপত্র তৈরি করায় জলি এবং নকল সই করিয়ে শ্বশুরমশাইয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। 26শে আগস্ট 2008 শ্বশুরকে খাবারের সাথে সাইনাইড মিশিয়ে খেতে দেয়। সেই খাবার খেয়ে শ্বশুর মারা যায়। জলি পুলিশকে জানায় তার স্বামী রয় থমাসের কাজিন ব্রাদার সাজুকে সে ভালোবেসে ফেলে। তাকে পাওয়ার জন্য এবং মদ খেয়ে রয় থমাস জলির ওপর যে অত্যাচার করত, মারত, তার থেকে রেহাই পাবার জন্য সে তার স্বামীকেও খাবারের সাথে সাইনাইড মিশিয়ে দেয় 9 সেপ্টেম্বর 2011। সেই খাবার খেয়ে রয় অস্বস্তি ফিল করে বাথরুমে যায় ফ্রেশ হবার জন্য এবং সেখানেই মারা যায়। ম্যাথিউ মামা জোর করে রয়ের পোস্টমর্টম করান এবং সাইনাইটের ব্যাপারটা নজরে আসে। ম্যাথিউ মামা যদি কখনো এই ব্যাপারটা নিয়ে তদন্ত করার জন্য পুলিশের কাছে যায়, এই ভয়ে জলি ম্যাথিউ মামাকেও পানীয়ের সঙ্গে সাইনাইড মিশিয়ে দেয় এবং তা পান করে ম্যাথিউ মামারও মৃত্যু হয়। পুলিশের জেরায় জলি আরও জানায় সাজুকে বিয়ে করার জন্য সে অস্থির হয়ে পড়ে। তাই সে সাজুর 2 বছরের মেয়ে আলফাইনকে জলের সাথে সাইনাইড মিশিয়ে খাইয়ে মেরে ফেলে। 2016তে সাজুর স্ত্রী শিলিকেও জলি সাইনাইড খাইয়ে মারে। সন্তান ও স্ত্রীর মৃত্যুতে সাজু একেবারে ভেঙে পড়ে। বেশ কয়েক মাস পর জলি সাজুকে বলে, তোমার স্ত্রী মারা গেছে, আমার স্বামীও মারা গেছে, আমরা দুজনেই একাকিত্বে ভুগি। এক কাজ করি, আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমরা একে অপরকে দেখতে পারব। সাজু রাজি হয়। গ্রামবাসীদের সাক্ষী রেখে তাদের বিয়ে হয় ওই 2016তেই। জলি যে এতগুলো মানুষকে হত্যা করেছে তার বিন্দু বিসর্গও সাজু জানত না। জলির কোনো অপরাধের সঙ্গীও সে ছিল না, তাই পুলিশ সাজুকে ছেড়ে দেয়। জলিকে সাইনাইটের যোগান দিত তার পূর্ব পরিচিত এক ব্যক্তি, নাম এম ম্যাথিউ। এম ম্যাথিউ এই সাইনাইট পেত প্রাচী কুমার নামের এক ব্যক্তির থেকে। প্রাচী কুমার একটা জুয়েলারি শপে কাজ করত। গহনা পলিশ করার জন্য সাইনাইড ব্যবহার করা হয়। প্রাচী কুমারকে সাইনাইড জোগাড় করতে সাহায্য করত মনোজ কুমার নামে এক ব্যক্তি। তো মনোজ কুমার সাইনাইড দিত প্রাচী কুমারকে, প্রাচী কুমার এম ম্যাথিউকে এবং এম ম্যাথিউ জলিকে। আর জলি সেই সাইনাইড প্রয়োগ করে তার নিজের পরিবারের সদস্যদের একের পর এক হত্যা করে যায়। ভালো মানুষের মুখোশের আড়ালে জলি এই জঘন্য অপরাধ বারবার করতে থাকে। জলি এবং তাকে যারা সাহায্য করেছিল তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়। জলির দ্বিতীয় স্বামী সাজু ডিভোর্সের জন্য কোর্টে যায়। ভালো মানুষের মুখোশের আড়ালে জলি পরিবারের একের পর এক হত্যা চালায়। সে ভেবেছিল কেউ কোনোদিন জানতেই পারবে না তার এই অপরাধের কথা, কিন্তু সে ভুলে গিয়েছিল অপরাধ কখনো চাপা থাকে না। একদিন না একদিন মিথ্যেকে হারিয়ে সত্য ঠিকই জিতে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। অপরাধী ধরা পড়তে অনেকটা বছর সময় লেগে গেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত অপরাধী আর অপরাধ দুটোই জনসমক্ষে এসেছে। পুলিশ যথার্থই তাদের কাজটা করেছেন এবং সংবাদপত্র, টিভি ইত্যাদির মাধ্যমে এই কেসটা জনসমক্ষে এসেছে। জলির বিরুদ্ধে কেসটা আদালতে এখনও চলছে। এখনও পর্যন্ত আদালতের রায় প্রকাশ হয়নি। তবে কেরালা পুলিশ চেষ্টা করছে যাতে জলির কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। সমাজের মানুষ যাতে বুঝতে পারে অপরাধের কোনো ক্ষমা হয় না, কঠিন শাস্তি হয়। আজ এই পর্যন্তই। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। নমস্কার।